কোর্ট কাছারি খুব বাজে জিনিস, জানেন তো। আপনারা কেউই নিশ্চয়ই মামলা মোকদ্দমা চান না। মামলা মোকদ্দমা মানে প্রচুর খরচ। আর আমাদের সরকারও আমাদের খুবই বোকা বানায়। কিন্তু সরকারকেও বোকা বানায় কে জানেন? যে মামলায় কোনোদিন জেতা যাবে না সেই মামলায় জিতিয়ে দেবো এই প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা রোজগার করে চলেছেন একদল আইনজীবী। নামি দামি সেই সব আইনজীবীদের জন্য এই রাজ্যের কত কোটি টাকা খরচ জানেন? এই হিসাব নেই আজকের আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, এই পার্থ চট্টোপাধ্যায়ের মতো লোকেরা যে পাপ করেছেন তার জন্য কেন আমার আপনার করের টাকা খরচ হবে বলুন তো? এই প্রশ্নটা কেন তুলছি সেটা জানতে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। মাত্র 5 বছর, মাত্র 5টা বছরে রাজ্য সরকার আদালতে বিভিন্ন মামলা লড়তে গিয়ে খরচ করেছে শুধু উকিলদের ফিস বাবদ প্রায় 65 কোটি টাকা। না, একটু কম বললাম, 65.47 কোটি টাকা। ভাবতে পারছেন? সম্প্রতি রাজ্য সরকারের আইন দপ্তরের এই তথ্য সামনে এসেছে। খরচ তো হতেই পারে সব রাজ্য সরকারেরই, দেশের যত সরকার আছে তাদের, কেন্দ্রীয় সরকারও তাদের আইন বাবদ খরচ থাকে, আইনি লড়াই লড়তে হয়, মামলার খরচ সকলেরই থাকে, আদালতে উকিলদের ফিসও দিতে হয়। কিন্তু সেসব টাকাটা যদি মানুষের স্বার্থে খরচ হয় তাহলে কিছু বলার থাকে না, জানেন। কিন্তু আমাদের রাজ্যে এই যে 65 কোটি টাকার বেশি উকিলদের ফিস দেওয়া হয়েছে কোন কোন মামলায়, সেই হিসেবটা দেখতে গিয়ে না মন খারাপ হয়ে গেছে, বুঝলেন। চোখে জল এসে গেছে আমার, আপনাদেরও আসতে পারে। আমাদের রাজ্যে না বেশিরভাগ টাকাটাই খরচ হয়েছে দুর্নীতিবাজদের বাঁচাতে। আর আমাদের মুখ্যমন্ত্রী, গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একগুঁয়ে মনোভাব, যেটা নয় সেটাকে তিনি যে হয় করতে চেয়েছেন, তার জন্য খরচ হয়েছে। 26,000 চাকরি মামলা যখন কলকাতা হাইকোর্টের বিচারেই রায় হয়েছিল তখন মেনে নিলে হতো না। সুপ্রিম কোর্টে গেছেন, ডিভিশন বেঞ্চে গেছেন, যত জায়গায় গেছেন সব জায়গায় তিনি পরাস্ত হয়েছেন। তারপরেও তিনি বলেছেন এ বি সি ডি ই 5 রকমের প্ল্যান তার করা আছে, কিন্তু কোনো প্ল্যান কাজে লাগেনি। ঘন্টা হয়েছে, সকলের চাকরি গিয়েছে। এখনো সেই মামলা চলছে সুপ্রিম কোর্টে। এখনো রাজ্য সরকার দাবিদের থেকে টাকা নেওয়া শুরু করেনি। তার ফলে তার জন্য খরচ হচ্ছে 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 এবং হবেও। বড় বড় উকিল নিয়োগ করা হয়েছে, তারা তো টাকাটা নিয়ে যাবেন। আমার মনে হয়েছে যে প্রাথমিকের টাকায় নিয়োগ দুর্নীতির এত এত টাকা, এইসব টাকা দিয়ে ফুর্তি করলেন পার্থ অর্পিতারা, আর আমাদের টাকা গেল মামলায়, রাজ্যের সাধারণ মানুষের টাকা। যে তথ্যটা সামনে এসেছে তাতে 2019-20 অর্থবর্ষ থেকে 2023-24 অর্থবর্ষ পর্যন্ত এর মধ্যেই খালি উকিলদের ফিস দেওয়া হয়েছে 65.47 কোটি টাকা, মানে 65,47,00,000 টাকা। অঙ্কটা একবার ভাবুন, 65,47,00,000। রাজ্যে কতগুলো প্রাথমিক স্কুল হতো ভাবুন তো, কতগুলো প্রাথমিক স্কুল তৈরি করা যেত। অবশ্য তাতেও যে পুরোটা খরচ করে যেত তা নয়, এর মধ্যে আবার কাটমানিও চলে যেত অনেক। এ রাজ্যে তো সেটাই দস্তুর। কিন্তু কোন কোন মামলায় এত টাকা খরচ হলো আমি আগেই বললাম না, তালিকা দেখে আমার চোখে জল চলে এসেছিল প্রথমেই যখন দেখলাম। আপনাদের আসবে বলেছি, কারণটা হচ্ছে এই মামলাগুলো না সবই আপনার আমার টাকায় লড়া হয়েছে, অথচ আমাদেরই বিরুদ্ধে। দেখুন আমি বলছি, রাজ্যে 26,000 শিক্ষক নিয়োগ, এটি যে ভুল হয়েছে, দুর্নীতি হয়েছে, শিক্ষকদের চাকরি গিয়েছে, সবটা জানা ছিল। সবই স্পষ্ট প্রমাণ ছিল যে
টাকার বিনিময়ে কিছু অযোগ্যদের, দাগীদের সুবিধা পাইয়ে দিয়েছেন তৃণমূলের কিছু লোকজন, একদল নেতা, তারা মন্ত্রীও। আর সেই নেতাদের বাঁচাতে কোটি কোটি টাকা দিয়ে রাজ্য সরকার মামলা লড়েছে। কি করেছে? যে না, দুর্নীতি হয়নি, দুর্নীতি ঢাকা দিতে গেছে। আর দুর্নীতি ঢাকা দিতে গিয়ে এত টাকা খরচ হয়েছে এবং হয়ে চলেছে। সত্যের জয় হয়েছে এবং রাজ্য হেরেছে। কিন্তু আমাদের করের টাকার যেভাবে নয় ছয় হয়েছে, সেও তো এক দুর্নীতি। বলুন, বাংলার পড়ুয়ারা কি চেয়েছে? যোগ্য শিক্ষকরা তাদের পড়ান, অভিভাবকরাও তাই চেয়েছেন, ছেলে মেয়েদের যোগ্য শিক্ষকরা পড়ান, এইটুকুই তো চাওয়া। সেই অধিকার কেড়ে নেওয়ার জন্য রাজ্য সরকার মামলা লড়েছে, বলেছে না, অযোগ্যরাই পড়াবেন, অযোগ্য যাদেরকে আমরা চাকরি দিয়েছি টাকার বিনিময়ে তারাই পড়াবে, তাদের কাছেই পড়তে হবে। এখনো অযোগ্যদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে না। এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, তাদেরকে তো ঘরে বসিয়ে 20,000 25,000 টাকা করে দেওয়ার কথাও বলেছিলেন, সেটা আদালতের নির্দেশেই স্থগিত হয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রে যেটা বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার ছাড়াও যেসব শিক্ষক দাগী হিসেবে চিহ্নিত, বেতনের টাকাটা তো ফেরত নিতে হবে। কিন্তু যাতে না নেওয়া যায়, যাতে দুর্নীতিবাজরা, দাগীরা এখনো এই সমাজে তারাই শেষ কথা বলে, সেটার জন্য রাজ্য সরকার মামলা লড়ে চলেছে রাজ্যের পয়সায়, সাধারণ মানুষের পয়সা। কিন্তু সাধারণ মানুষ কি এই দুর্নীতির পাশে আছে? নেই তো। আর রাজ্য সরকার কি করছে? এই বাংলার পড়ুয়াদের, বাংলার অভিভাবকদের চাওয়াটা না মিটিয়ে কয়েকজন দিল্লির আইনজীবী আছেন, তারা খুব নাম, তাদের খুব দামও, তাদের খুব, তৃণমূলের আইনজীবী, সাংসদ, বিধায়করাও আছেন, তাদেরও নাম এবং দাম অনেক, তাদেরকে ভাড়া করে রেখেছে রাজ্য সরকার, তাদের পকেটে কোটি কোটি টাকা ঢুকছে। আর এদিকে সিবিআই, ইডি কি করে আমি তো বুঝি না। পার্থর বান্ধবী অর্পিতার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো, দুটি ফ্ল্যাট থেকে 51 কোটি টাকার বেশি নগদ, গয়নাগাটি, বিদেশি মুদ্রা। অর্পিতা গ্রেপ্তার হলেন, জামিন পেয়ে গেছেন, পার্থও যে কোনো দিন বাইরে চলে আসবেন। একের পর এক সম্পত্তি উদ্ধার হয়েছে, এখনো শাস্তির কিছু কাছাকাছিও যায়নি বিচার। তৃণমূলের কত কত নেতার বিরুদ্ধে কত প্রমাণ মিলেছে, ওটা প্রমাণ দরকার। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলিয়ে তো শোনা গিয়েছে তার সাহেব অভিষেক বাবু 15 কোটিতেই খুশি হয়েছেন প্রাথমিক নিয়োগে। তাতে মানিক টাকা নিয়েছে, পার্থ টাকা নিয়েছে, শব্দ বলা হচ্ছে। সিবিআই আপাতত ঘুমিয়ে, এই পুজোর ছুটি গেছে, মাঝে একটু জেগে উঠেছিল, আবার ঘুমিয়ে, এরপরে শীত ঘুম আসবে, তারপরে নতুন বছরে একবারে দেখা যাবে নাকি থাক রাজ্যে তো এবার বিধানসভা ভোট টোট মিটুক, একটু পরিস্থিতি ভালো হোক, তখন আবার তদন্ত করা যাবে, তখন আবার বিচার হবে, এমনই হাবভাব সিবিআই ইডির। আর রাজ্য সরকার জানে দুর্নীতি হয়েছে, বুঝে গেছে, এখান থেকে পালাবার কোনো উপায় নেই, মুক্তির উপায় নেই, তবু লড়াই। আমি তো 26,000-এর কথা বললাম, ডিএ মামলার কথা ভাবুন, সেই কবে থেকে রাজ্য সরকার খালি হারছে, এই কোর্ট থেকে ও কোর্ট, এ কোর্ট থেকে ও কোর্ট, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চে যাচ্ছে, রাজ্য সরকার খালি হেরে চলেছে। শেষে 50% বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার কথা বলা হলে এক নামি দামি উকিল বললেন রাজ্যের ... ফেটে যাবে, তাতে 25% করে দিল সুপ্রিম কোর্ট, সেই টাকাটাও এখনো দেওয়া হয়নি, তাতেও নাকি ... ফেটে যাবে। এ নিয়ম আমরা চলছে এখনো কিন্তু উকিলরা পয়সা পেয়ে চলেছেন। কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল ওবিসি তালিকা ভুল করেছো, সেই মামলা রাজ্য সরকার গো ধরে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, সুপ্রিম কোর্ট থেকে আবার ফিরে এসেছে হাইকোর্টে, সেই একই কথা। আদালত আলাদা কথা বলেনি, কারণ সত্য একটাই হয়। প্রাথমিকের দুর্নীতি তো পাহাড় প্রমাণ দুর্নীতি, এছাড়াও অনেক দুর্নীতি হিসাবে রাজ্য সরকার বারবার সুপ্রিম কোর্টে গিয়েছে, মুখ্যমন্ত্রীর গো তার কথাই গিয়েছে, নামি উকিলদের প্রতিশ্রুতি যে জিতিয়ে দেবো, হারা মামলা জিতিয়ে দেবো, গেছে, মুখ পুড়েছে,
সব মামলায়, কিন্তু কোষাগারও তো খালি হয়েছে, সেটা কাদের টাকা? আমাদের টাকা। কিন্তু কেন, কোন অধিকারে রাজ্যের মানুষের করের টাকা নিয়ে এমন ছেলে খেলা চলবে বলুন? এইটা বলুন। এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই মামলা আর মামলা। অনেকে বলবেন যে বিরোধীরা তো খালি মামলা করে, কোর্টে যায়, কিন্তু বলুন তো, এই দেশে নয় এই বিশ্বে এমন কোন জায়গা আছে যেখানে যে কোনো বিরোধী দলকে ছোট বড় মেজো যে কোনো সাইজের সমাবেশ মিছিল কিছু করতে হলে আদালতের অনুমোদন নিতে হয়? ধর্মতলা চত্বরে কিছু কিছু জায়গা ঠিক করা আছে, সেগুলো একেবারে তৃণমূলেরই সম্পত্তি, সেখানে খালি তৃণমূল মিটিং মিছিল করতে পারবে। সেখানে রাজ্যের কোনো বিরোধী দল কিছু করতে গেলে তাকে আদালতে যেতে হয়। একটা পুজোর অনুমতি পেতে গেলে আদালতে যেতে হয়, ধর্মীয় শোভাযাত্রা আদালতে যেতে হয়। কেন? বিরোধী দলের রাজনীতিকদের বিরুদ্ধে এই রাজ্যে যত মামলা আছে, আর কোথাও আছে কি? একটু খোঁজ নিয়ে দেখবেন তো নেই। সম্প্রতি একসাথে 15টি মামলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থাকা 15টি মামলা একসাথে খারিজ করেছে হাইকোর্ট। ভাবা যায়, 15টা মামলা। তার মানে আদালত বুঝেছে এই মামলাগুলো অন্তঃশ্বাস শূন্য, অকারণে, শুধুমাত্র হেনস্থা করার জন্য মামলাগুলো দেওয়া হয়েছিল। মুড়ি মুড়কির মতো মামলা দেওয়া হোক, শুভেন্দু অধিকারীকে আরো প্রচুর মামলা দেওয়া হোক, কোনো ক্ষতি নেই, কিন্তু সেটা লড়বার জন্য রাজ্য সরকার যে খরচটা করে সেটা তো আমার আপনার টাকা। এই যে খোলামকুচির মতো ছেলে খেলা, এত মামলা কেন? এটা তো ভাবতে হবে। ভোট পরবর্তী হিংসায় এগিয়ে বাংলা, রাজ্যের বাসিন্দাদের বিরুদ্ধেই মামলা লড়েছে রাজ্য সরকার। সিবিআই যখন তদন্তে নেমেছে, সিবিআই বিরুদ্ধে উকিল দিয়ে বলেছে যে এটা হয় নাকি, রাজ্যের মানুষকে রক্ষা করার দায়িত্ব তো সবার আগে রাজ্যের, হাইকোর্টের নয়, সুপ্রিম কোর্টের নয়, সিবিআই ইডির নয়, সবার আগে রাজ্য সরকারের। কারণ এই রাজ্যের মানুষ নির্বাচনের মাধ্যমে এই সরকারকে বেছে নিয়েছে। যারা বিরোধী শক্তিকে ভোট দিয়েছেন তারাও এই সরকারের অঙ্গ। এটাই গণতন্ত্রের নিয়ম। আমরা যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে দেশের দুজন খুব বিখ্যাত আইনজীবী আছেন, তাদের মধ্যে একজন এই 5 বছরে 22 কোটি টাকা আর একজন 7.8 কোটি টাকা পেয়েছেন। আমি তো বলছি বন্ধুরা যে বাংলার অধিকাংশ পরিবারের 3-4 পুরুষের সর্বমোট রোজগার হয়তো 22 কোটি টাকা হবে না, গড় বাঙালি পরিবারে হবে না। মনে রাখতে হবে এই যে 65 কোটির একটু বেশি যে খরচের কথা আমরা বলছি, 2024-25 অর্থবর্ষ পর্যন্ত, মানে মার্চ মাস পর্যন্ত হিসাব পাওয়া গিয়েছে। আর আরজি কর মামলা শুরুই হয়েছিল 2025 সালের আগস্ট মাসে। সেই সবগুলোকে যদি যোগ করা হয় না, সেই সবগুলোকে যদি যোগ করা হয়, তবে 75 থেকে 100 কোটি টাকা আনুমানিক খরচ হয়ে যেতে পারে, মোট খরচ খালি উকিলদের পেছনে। আবার উপাচার্য নিয়োগ মামলাও তো চলেছে অনেকদিন ধরে। সেই মামলা আরো মজার ঘটনা, কারণ সেই মামলাটা রাজ্য বনাম রাজ্যপালের মামলা ছিল। ফলে রাজ্যপালের উকিল এবং রাজ্যের উকিল, দুই উকিলের পয়সাই গেছে রাজ্যের কোষাগার থেকে, কারণ এটাই সরকারি নিয়ম। ভাবুন, আমরা বোকার মতো দেখেছি যে রাজ্য সরকার আর রাজ্যপালের মধ্যে কোনো মিলমিশ নেই। অতীতে বাংলায় কখনো রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের জন্য এরকম মামলার নজির নেই। এত দিন ধরে অচল অবস্থা কোথাও চলেনি। এবং তাতে কি হয়েছে? তাতে রাজ্য সরকার এবং রাজ্যপাল দুজনেই আমাদের পয়সায় মামলা লড়েছেন। কাদের স্বার্থে? কার স্বার্থে বলুন তো? একদল আইনজীবী লড়েছেন দুর্নীতি ঢাকতে, একদল আইনজীবী সেই দুর্নীতি উন্মোচন করতে। এই যে মহার্ঘ ভাতার টাকা পিছিয়ে দেওয়ার জন্য খালি যে এত মামলায় খরচ করা হয়েছে, এর কোনো অর্থ হয়? দিতে পারবো না বলে দেওয়া যায়, কিংবা তোমাদের ধাপে ধাপে দেবো ভাই বলা যায়, খালি গো আমি দেব না, তোমরা ঘেউ ঘেউ করো না, কোনো লাভ হবে না, একদিন তো দিতেই হবে।
নাকি আমাদের মুখ্যমন্ত্রী অপেক্ষা করে আছেন আমি চলে যাব, পরের সরকার এসে দেবে, যদি দিতে না পারে তারা বুঝে নেবে? অথচ জানেন আমাদের হাইকোর্ট এবং এই যে আরো সব নিম্ন আদালতগুলো রয়েছে, তার উন্নয়নমূলক কাজ সব বন্ধ হয়ে রয়েছে। এই কিছুদিন আগেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। জেলা আদালত এবং হাইকোর্টে কর্মচারীর অভাব, অনেক দিন ধরে বহু পদ শূন্য, কোনো নিয়োগ নেই, বহু জায়গায় ভার্চুয়াল বিচার আজকাল হয় কিন্তু পর্যাপ্ত ইন্টারনেট নেই, সিসিটিভি চাওয়া হলে পাওয়া যায়নি। কলকাতা হাইকোর্টের একটা বিল্ডিং কমিটি আছে, তার অনুমোদন প্রাপ্ত 55টি প্রকল্পের জন্য 5.69 কোটি টাকা পাওয়ার কথা ছিল, মেলেনি। হাইকোর্টের মূল ভবনের নিচে একটা মেডিকেল ইউনিট তৈরি হওয়ার কথা ছিল, আজ পর্যন্ত করা যায়নি। হঠাৎ করে যদি কোনো আইনজীবী বা যারা বিচারের আশায় হাইকোর্টে আসেন, সারাদিন থাকেন, তারা অসুস্থ হয়ে পড়েন, তাদের প্রাথমিক চিকিৎসাটা দেওয়া যাবে না, এখন দেওয়া যায় না। সম্প্রতি চাপের মুখে 50 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে জানিয়েছেন মনোজ পন্ত, কিন্তু সেই টাকা আদৌ দেওয়া হবে কিনা কেউ জানে না, এবং অধিকাংশ ক্ষেত্রেই তাই হয়। রাজ্য সরকার বলে দেয় যে আমরা এত টাকা বাজেট বরাদ্দ করলাম, কিন্তু টাকাটাই তো নেই। এই হচ্ছে আমাদের রাজ্য সরকারের অবস্থা। সামনে অনেক খরচ রয়েছে জানেন। অতীতে এই রাজ্যের মানুষ যাতে মারা না যান, যাতে ভোটে রক্তপাত না হয়, আপনারা মনে করে দেখুন, তখন মীরা পান্ডে ছিলেন, রাজ্য সরকার মামলা লড়েছিল যাতে কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে না আসে, শেষ পর্যন্ত রাজ্য সরকার হেরে গিয়েছিল। বলা যায় না এবারেও হয়তো এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা ঠুকে দিল রাজ্য সরকার যে আমাদের কর্মী দিয়ে তোমাদের এসআইআর করতে দেব না। দেশের অন্য জায়গায় যাই হোক, পশ্চিমবঙ্গ আলাদা, আমাদের কর্মীদের দিয়ে কাজ করা যাবে না। আদালতে মুখ পুড়বে, সে পুড়ুক, রাজ্য সরকার পরোয়া করে না, কারণ এই সরকারের মুখ এতবার পুড়েছে যে মুখটাই বিবর্ণ হয়ে গেছে, ছাইয়ের উপর ছাই, তার উপরে ছাই, ছাইয়ের আস্তরণ পড়ে গিয়েছে, এর উপরে আরো যদি ছাই জমে ক্ষতি কি? এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।